টিট ফর ট্যাট, যেমন ঘেউ ঘেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে। এক ঢিলে 3 পাখি শিকার করে ফেলেছেন, আর এই পাখি শিকারের পর চলছে নতুন আলোচনা। দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন। যাই হোক, আজকে সকালে আরো একটা বিজয়ের খবর, একটা পাল্টা জবাব দিয়েছে আজকে আমাদের। এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে। দর্শক, আর কোনো উপায় না পেয়ে, আর কোনো রাস্তা না পেয়ে ডক্টর ইউনূস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এবার বিজয় আসবেই। ডক্টর ইউনূসকে কেউ ব্যর্থ করতে পারবে না। বা অনেকেই প্রশ্ন তুলছেন এখন যে ওনাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন তারেক রহমান সাহেব, উনি যে লন্ডনে আছেন, উনি টাকা কোথায় পাচ্ছেন? উনি কোনো চাকরি করছেন? অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে ধরছে। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না। সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? জামাতের সাথে বেহেশতে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেশতে আমি জামাতের সাথে যেতে চাই না, কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব। কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে। বেহেশত তো আরো অনেক দেরির সংবাদ। এখন পুলিশ হেফাজতে জিএমএইচে কাটছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে, মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে, যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে। নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? তাদের কোনো ভয় নাই। ভয় না, এর পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে। দর্শক বিন্দু, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে। শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে, একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে। কেমন রক্ষিতার মতো করে রেখেছে? শিরিন শারমিনের তার তো কোনো আকল, জ্ঞান, বোধ, শোধ, দেশপ্রেম, চরিত্র, নীতিকথা, এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই। জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট। সে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে জান পাগল পরাণ সব উজাড় করে দেওয়া এক চাকরানি শিরিন শারমিন। গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোনো কাজ নাই। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোনো একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হু নোস। আপনারা একা একা চিন্তা করে দেখেন, ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়। তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুঁশিয়ার করে কথাবার্তা বলে, কিন্তু সে একবারও বলে নাই ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় না। এবং এই 626 জন একেবারে এমন কোন জায়গায়, দর্শক বিন্দু, আজকের কিছু কথা না বললেই নয়। সে কথাটা কি শুধু সেনা প্রধান না, সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারির তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে। ওয়াকার কি করেছে?
কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে, যেই জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য। ওখানে চুপ্পু আছে, চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিন শিরিনকে ওখানে পাঠায়, হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয়, এবং ওয়াকার ডানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে, ওখানে পুলিশ শেড হবে না, সে ওটা জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না। কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব, কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে। বেহেস্ত তো আরও অনেক দেরির সংবাদ। টাঙ্গাইলের একটি বিশেষ ইফতার মাহফিল যেটা জামাতের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি তার উপস্থিতিকে নিয়ে ব্যঙ্গোক্তি করতে চাই না, কটূক্তি করতে চাই না। একজন রাজনীতিতে বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন হিসেবে তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যেই বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে, এমনকি শত বছর পরেও মানুষ মনে রাখবে। শব্দচয়নের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেস্তে যেতে চাই না, আল্লাহর কাছে বলবো যে আমি বেহেস্তে ওই বেহেস্তে যেতে চাই না যেখানে জামাত আছে, সেই জামাতের সাথে একত্রে সে বেহেস্তে যাবে না। সেই মানুষটা কি আল্লাহ পাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি বেহেস্তে না, দুনিয়ায় বসেই তোমাকে ইফতার করতে হবে, পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে, গুণকীর্তন শুনতে হবে, আলোচনা শুনতে হবে। এই কথাগুলো এজন্য বলছি, আমাদের দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, শিক্ষার জন্য বলছি। আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই। তিনি যদি আরও ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান, আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না। কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না। ধর্ম এমন একটা বিষয়, এই ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন 1 সেকেন্ড আগ মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায়, ভালোভাবে পালন করতে চায়, গ্রহণ করতে চায়, ভালো নিয়তে তিনি করতে চান, তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ, আমার কাজ। আর যদি সেটা আমি না করি, নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। সেই দৃষ্টিকোণ থেকে জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন, তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব। তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না। এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে, সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক, সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি। আমরা সবসময় লক্ষ্য করেছি তার রাজনীতির ওলট পালট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন, এগুলো আমরা দেখতে পেয়েছি। এমনকি 5ই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি, শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য, সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা। কিন্তু দেখেন, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে, যে জামাতের সাথে বেহেস্তে যেতে রাজি না, সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম। বেহেস্তে যাওয়া তো অলমোস্ট হয়েই গেল আপনার। আপনি তো এখন একটা জান্নাতি পরিবেশে ইফতারের আগ মুহূর্তে জামাতের সাথেই ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন। এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ কিন্তু এই স্বৈরতন্ত্র সবসময় করতো। আওয়ামী লীগ সবসময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এদেশের মানুষ হিসেবেই জামাতকে মনে করে না, অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করতো, পাত্তা দিত না, 1% 1.5% ভোট নাই, জনগণের সমর্থন নাই। এই কথাগুলো যাদেরকে বলতো, সেই ব্যক্তিদের পায়ে পাড়া দিতে গিয়েই কিন্তু আজকের পতনের ঘণ্টা বেঁধেছে শেখ হাসিনার। এবং এই শেখ হাসিনাকে আমি দেখেছি, শুনেছি, জানছি, বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাস্টে লটকিয়েছিল তাদেরকেই কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে, সংগ্রাম করে, একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে, যুগোৎপদ আন্দোলন পর্যন্ত করেছে। কিন্তু দেখেন, তারা সেই জায়গাটার সম্মান রক্ষা করতে না পেরে তারা এতটা পৈশাচিক হয়ে গিয়েছিলেন, সেই জামাতকে আবার তারা জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, বিএনপিকে করেছে, বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে। এখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীকে বক্তব্য দিতে শোনা যায়। যেমন কয়েকদিন আগে আমি নিজে শুনেছি হাসান মাহমুদ সাহেব, যিনি পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ অবৈধভাবে হয়েছিলেন, সাবেক তথ্যমন্ত্রী ছিলেন, হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে প্রায় বক্তব্য দিয়ে বলতেন, তাকে চোর বলতেন, ডাকাত বলতেন, গুন্ডা বলতেন, পচা মানুষ বলতেন, রাজনীতিতে উচ্ছিষ্ট বলতেন, এই দেশের জন্য তারেক রহমান আর আসতে পারবে না, বিএনপির মানে কত গালিগালাজ তিনি করতেন। কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে তিনি এখন আবার এই তারেক রহমান সাহেব কি প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন। রাজনীতিতে বিএনপির মন্তব্যগুলোকে প্রশংসাজনিত ভাবে তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে বিএনপি এই মতামতগুলো এটা অত্যন্ত প্রশংসনীয়, এভাবে বলছেন। এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় যত বড় বড় বিপদে পড়েছে, শুনছি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতেও বিএনপির হাত পাও ধরায় বাঁচতে হচ্ছে। যদিও এ নিয়ে লম্বা বিতর্ক আছে, কে কাকে বাঁচাবে, কে কাকে বাঁচাবে না জামাত বিএনপির। কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না। একদিনের মন্তব্যের মধ্য দিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি সবকিছু যেমন ইচ্ছা তেমন সাজাবেন, সেটা কিন্তু হয় না। মানুষ যে কথা বলে যায়, রেখে যায়, ওই কথাগুলো আর ফেরত আপনি নিতে পারবেন না। সেটা স্মৃতিতে যেমন মানুষের কাছে থেকে যাবে, আবার এই টেকনোলজির যুগে সমগ্র জায়গায় থেকে যাবে। আমি এই যে আমাদের কাদের সিদ্দিকী সাহেবের মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মন্তব্য এবং বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আহ্বান জানাই।
শেখার কোনো বয়স নেই, শিখতে হবে, জানতে হবে। দাম্ভিকতা, অহংকার এবং কাউকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রবণতা, এটা যে কতটা ভয়ানক সেটা আজ আমরা দেখতে পাচ্ছি। এরা এখন পুলিশ হেফাজতে, সিএমএইচে কাতরাচ্ছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না। কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ। আসিয়াকে নিয়ে তাদের বুকের হাহাকার জানাচ্ছিল, তখন আসিয়া ক্যান্টনমেন্টে সিএমএইচ এর চিকিৎসায় কাতরাচ্ছিল, বিছানায় কাতরাচ্ছিল। আর ওই টাইমে এই যে পুলিশের হেফাজতে তারা ওই চার জানোয়ার যারা ধর্ষণ করছে। আহারে, মেয়েটা তো মেয়ে হয়েই উঠে নাই এখনো, মেয়েটা এখনো নারী হয়ে উঠে নাই, কিছুই জানে না, 8-9 বছর বয়স। এখানে দেখেন অনেক রকম নাটক, এগুলো নাটক। বলে যে 4 জনের মধ্যে 3 জনই নাকি ধর্ষণ করছে, আবার বাপ ছেলেকে সহযোগিতা করছে, মা লুকাইতে চাইছে। ঘটনা ভাই বুঝছেন, ওই জানোয়ার করছে। ওই জানোয়ারকে, একটা জানোয়ারকে সেভ করার জন্য পুরো পরিবার জড়াইয়া গেছে, এটাকে গোপন করতে চাইছে। এরকম গোপন হয়ে যায় বহু ঘটনা এই বাংলাদেশে, আমরা জানি না। লাশ শরম ভাঙ্গা যখন সামনে আসে এটাও গোপন হয়ে যাইতো, কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়ে গেছে। একে চিকিৎসা দেওয়া হচ্ছিল না, মাথায় পানি ঢালতেছিল। পাশের বাড়ি এক মহিলা এসে দেখা এটা নিয়ে প্রশ্ন তুলছে, তারপরে তাড়াতাড়ি চিকিৎসায় নিয়ে গেছে। ওইখানে যায় বলছে যে জিনে ধরছে। পুরান কথা ভাই, ভাওতাবাজি কথা। এটা কইলা এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইছিল, কিন্তু ডাক্তার যখন বুঝা ফেলাইলো যে না, এটা তো অন্য কেস, তার রক্তক্ষরণ হচ্ছে, তখনই ওই যে শাশুড়ি জানোয়ারটার বউ পালায় গেছে। এরা এখন পুলিশ হেফাজতে, সিএমএইচে কাতরাচ্ছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না। কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ। এগুলো মব বইলে আমরা চালায় দেই, ঠিকই আছে। আমরা যেহেতু সভ্য জাতি, আমরা সভ্যতার কথাবার্তা তো বলতে হবে, নাইলে তো আমরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বুঝাইতে পারুম না, বুদ্ধিজীবী বুঝাইতে পারুম না। কিন্তু এগুলো মানুষের ভিতরের ক্ষোভ। কারণ কি জানেন? আমরা এই দেশে দেখছি শিশু ধর্ষণকারীর জামানত হইতে দেখছি। সবচেয়ে বড় কথা কি ভাই জানেন? এই যে ধরে নেন আপনি তাকে নিয়ে ফাঁসি দিবেন, কবে? এই বিচার প্রক্রিয়া চলতে থাকবে 2 বছর 4 বছর, তারপরে যায় আপনি ফাঁসি দিবেন। কোথায়? কয়েকজন ম্যাজিস্ট্রেট আসবে, একজন হুজুর আসবে, উকিল থাকবে, রাত মাঝরাইতে আপনারা তাকে গা গোসল ধোয়া ফাঁসি দিলেন, আপনারা দেখবেন। কিন্তু এই দৃশ্যটা যদি দেখতে পাইতো যে ধর্ষণ হয়েছে, তার মা, তার বাবা, তার পরিবার, যে তার মেয়ের জীবন যে নষ্ট করছে, তাকে দেখতে চায়, চোখের সামনে দেখতে চায়। যদি দেখতে পাইতো, আমরা কি এগুলো দেখতে পাই? আমরা শুধু দেখতেছি। আমি মনে করেন আজীবনই শুনে আসতেছি ধর্ষণকারী ধরা পড়তেছে, কখন বিচার হইতেছে এগুলো দেখি না। 2-1 কথা শুনি ফাঁসি হয়েছে, কিন্তু ওই ফাঁসি তো গোপনে হয়, এটা হইতে হবে প্রকাশ্যে, মানুষের চোখের সামনে। তাইলে তো ওই মানুষটির বুকের কষ্ট দূর হবে, যে তার সন্তানকে দেখছে কাতরাইতে, চিৎকার করতে, মা বলতে। দেখেন, বোনের পাশে শুয়া ছিল, বোনের পাশে, এখান থেকে উঠায় নিয়ে গিয়া ধর্ষণ করছে। ওইটাকে আবার তার ছেলে বাঁচাইবার জন্য জড়ায় গেছে, অথবা সেও ধর্ষণ করছে। এগুলো সব ভাই জানোয়ার। পশু হচ্ছে ভদ্র, মানুষ হচ্ছে হিংস্র। মানুষের ভিতরে বুঝছেন শয়তান বাস করে, শয়তান। আর এই ধরনের শয়তান কখন জন্ম নেয় জানেন? 1200 শয়তান মারা গেলে এদের মতো শয়তান জন্ম নেয়। যে মেয়েটি এখনো নারী হয়ে উঠতে পারে নাই, তার দিকে কিভাবে নজর দিতে পারে বলেন? এদেরকে আমরা সামনাসামনি বিচার দেখতে চাই, খুব দ্রুত বিচার দেখতে চাই। অন্তত এই বিচারটা এমন করেন না কেন, একটা নজির সৃষ্টি করেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। এর মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।